400 জনের হিসেব জব্দ করতে লেগেছে 5 মাস। বিএফআইইউ এর ভূমিকা নিয়ে প্রশ্ন, অর্থ সরানোর সুযোগ দেওয়া হচ্ছে দাবি অর্থনীতিবিদের। হাসপাতালে থেকেও দেশবাসীর খোঁজ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন জানালেন মির্জা আব্বাস। লন্ডনে টিউলিপের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত, সানডে টাইমসকে প্রধান উপদেষ্টা ক্ষমা চাওয়ার আহ্বান। মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলীয় নেতার। এবং গুঞ্জনই সত্যি হলো, লিটনকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণা। সুযোগ পেলেন পারভেজ ইমন, স্কোয়াডে আছে 4 পেসার। অন্য প্রসঙ্গ, ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনকারীর আগাম তথ্য থাকলেও দেরিতেই ব্যবস্থা নিচ্ছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। অর্থ পাচার রোধে প্রহরীর দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির এমন ভূমিকার কড়া সমালোচনা করে অর্থনীতিবিদরা বলছেন, এতে অপরাধীকে অর্থ সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। প্রশ্নবিদ্ধ হচ্ছে ইউনিটটির কার্যক্রম। এমন প্রেক্ষাপটে উদ্বিগ্ন অর্থ উপদেষ্টাও। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। পরিবর্তনের পর শেখ হাসিনা ও শেখ রেহেনার ব্যাংক হিসাব জব্দ বা তলব করতে সময় নেওয়া হয়েছে 4 মাস। গত 10 ডিসেম্বর তাদের ব্যাংক হিসাব তলবের খবর আসে গণমাধ্যমে। এখানেই শেষ নয়। গণমাধ্যমের তথ্য, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ 5 মাস পর সাবেক প্রধানমন্ত্রী ও তার বোনের সন্তানদের ব্যাংক হিসাব তলব করেছেন। শুধু শেখ হাসিনা বা তার পরিবার নয়, গত 5 মাসে আওয়ামী সরকার সংশ্লিষ্ট প্রভাবশালী 400 জনের বেশি ব্যক্তির হিসাব জব্দ করা হলেও এর বেশিরভাগই করা হয়েছে দীর্ঘ সময় পরে। কারণ জানতে ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বার্তা মেলেনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, স্বতন্ত্র সরকারি সংস্থা বিএফআইইউ তাদের কোনো তথ্য দেয় না। বিএফআইইউর ইনফরমেশন বাংলাদেশ ব্যাংকের সাথে সহজে বিনিময়যোগ্য না। বিএফআইইউ যে আইনের অধীনে বাংলাদেশ ব্যাংকের ভিতরে তাদের অফিস আছে, কিন্তু যে আইনের অধীনে তারা কাজ করে সে আইন অনুযায়ী তাদের সকল ইনফরমেশন হচ্ছে অত্যন্ত গোপনীয়। আর্থিক খাতের বিশেষ গোয়েন্দা এই সেলের কাছে রয়েছে অতীত ও বর্তমানের সব অনিয়মের তথ্য। রয়েছেন আগের অনেক কর্মকর্তাও। তাহলে কেন এত সময় লাগে পদক্ষেপ নিতে? এমন প্রশ্নে উদ্বেগ জানিয়েছেন স্বয়ং অর্থ উপদেষ্টাও। অনেকে বলছে লেট করে, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক তো বিএফআইইউ তো ওভারলোডেড বা চট করে ওদের একটা কমিটি আছে, হুট করে কিন্তু গভর্নর আদেশ দিয়ে দেন ওকে করে, সে একটু দেখে রিপোর্ট করে যে ওরা আছে বা এসে দিচ্ছে না, একটু সময় লাগছে। অর্থনীতিবিদদের প্রশ্ন, তাহলে কি অবাধ তথ্য থাকার পরও সেফ এক্সিট অফ ফাইন্যান্স বা অর্থের নিরাপদ স্থানান্তর নিশ্চিত হওয়ার সুযোগ করে দিচ্ছে খোদ বিএফআইইউ সহ আইন প্রয়োগকারী সংস্থা? প্রবাবল সাসপেক্ট লিস্ট যেটা আছে, যারা এই কাজ করতে পারে, এই ধরনের লোক এই কাজের সাথে জড়িত, তাদেরকে তারা চেনে। সেই লোকগুলা সম্বন্ধে তারা যদি টাকাটা দেশ থেকে পাচার করে নিয়ে যায়, ওই অর্ডারটা দেওয়ার পরেও গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে আজকে, আপনি যদি 15 দিন বা 30 দিন পরে তার বিরুদ্ধে ইয়ে করেন, এটা কি হলো? নাথিং। এটাতে ফান করতেছে তারা জাতির সাথে। ব্যাংক হিসাব জব্দের তালিকায় মন্ত্রী, এমপি, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী সহ রয়েছেন সাংবাদিকও। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সঙ্গে যুক্তরাজ্যে টিউলিপের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এদিকে টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা প্রধান কেমি ব্যাডেনচ। ব্রিটিশ গণমাধ্যমে একের পর এক শিরোনাম হচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ ওঠায় চাপের মুখে রয়েছেন যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী। এবার টিউলিপকে নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, লন্ডনে তার সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের লুটপাট থেকে সুবিধা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে তাকে বিচারের জন্য দেশে ফেরত পাঠানো উচিত বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে দুর্নীতির অভিযোগ ওঠায় টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনচ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্তের এ আহ্বান জানান তিনি।
এর আগে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া বাংলাদেশের 9টি মেগা প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব অজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। যদিও সব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ সিদ্দিক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। লন্ডন ক্লিনিকে চলছে স্বাস্থ্য পরীক্ষা। হাসপাতালে থেকেও তিনি দেশবাসীর খোঁজ খবর নিয়েছেন। শনিবার সন্ধ্যায় হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কথা জানান। এ সময় তারেক রহমান উপস্থিত থাকলেও রাজনৈতিক কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। লন্ডন সময় শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দ্য লন্ডন ক্লিনিকে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। এই সময় খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজ খবর জানতে চান। মির্জা আব্বাস বলেন উনি এখন ভালো আছেন, তার পরীক্ষা নিরীক্ষা চলছে। বেসিক্যালি ম্যাডাম তো আছে গত 17 বছর আর 18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই। তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো, কিন্তু সেই ট্রিটমেন্ট সৌভাগ্য আমাদের হয়নি। এই আওয়ামী সরকার, এই খুনি সরকার একটা ম্যাডাম এক কথায় বলতে আমি বলতে পারি যে ম্যাডামকে খুব অসময়ে অসুস্থ করে ফেলেছে। একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার ওনাকে সুস্থ থাকতে দেওয়া হয় না ইচ্ছাকৃত। আপনারা শুনেছেন যে ওই সময় ম্যাডাম সম্বন্ধে খুব তির্যক ভাষায়, বাজে ভাষা বলা হতো যে উনি মনে মনে করে মরে না কেন। তো আল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছেন ওনাকে এবং উনি এখনো ভালো আছেন। দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে দেখা হবার পরে রাজনৈতিক কোনো নির্দেশনা পাওয়া গেছে কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হলে মির্জা আব্বাস বলেন এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা পাননি। রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই, তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে দেশের বর্তমান অবস্থাটা কি আছে এখন। তো দেশের বর্তমান অবস্থা কি আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, এইটুকুই। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন দেশের বর্তমান অবস্থা জানার পাশাপাশি মহিলা দলের খবর নিয়েছেন বেগম খালেদা জিয়া। কেমন আছো, নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে, তারপর দেশের অবস্থা কি, সবাই কেমন আছে, মহিলা দলের সবাই কেমন আছে, সবার কথা জিজ্ঞেস করেছেন। কোনো রাজনৈতিক আলোচনা না, বাট সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছেন এবং দেশের কথা জিজ্ঞেস করেছেন সবাই কেমন আছে। শুক্রবার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য লন্ডন আসেন এই দম্পতি। সাক্ষাৎকালে চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নির্বাচন আয়োজনই মূল লক্ষ্য নির্বাচন কমিশনের। জাতীয় ও স্থানীয় সরকারের ভোট একসঙ্গে করা বাস্তবসম্মত নয় বলে মনে করছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এমনকি একই দিনে সব স্থানীয় সরকার নির্বাচন করাও সম্ভব নয়। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়াও সরকারের যুক্তিযুক্ত হবে না। রোববার কমিশন সভা শেষে এসব কথা বলেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও বলেন এনআইডি অনুবিভাগ স্বরাষ্ট্রের সরিয়ে নেওয়া কমিশনের সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক। এনআইডি আইন 2023 বাতিল করে আগের আইনে ফিরে যেতে বিগত কমিশন চিঠি দিয়েছিল। বর্তমান কমিশনও নতুন করে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ইভিএম এর ভবিষ্যৎ অজানা। প্রকল্পের মেয়াদ শেষ হলেও বর্তমানে যেসব মেশিন আছে সেগুলো জরুরি ভিত্তিতে বুঝে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যদিও বা এখনো পর্যন্ত 2023 বলবৎ হয় নাই, প্রজ্ঞাপন জারি হয় নাই, তবে ইতোমধ্যে গত কমিশন থাকতেই সিদ্ধান্ত হয়েছিল যে এই আইনটি বাতিল করত পূর্ববর্তী স্থিতাবস্থায় ফেরত নেওয়ার জন্য একটা প্রস্তাবনা সেই সময় গৃহীত হয়। সেই আলোকে 10ই সেপ্টেম্বর 2024 তারিখে একটি ডিও লেটার প্রেরণ করা হয় কমিশন থেকে। এরই ধারাবাহিকতায় আজকে কমিশনে এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখন অফিসিয়ালি কমিশনের সিদ্ধান্ত আকারে আমরা নতুন পাঠ্য বইয়ে এসেছে ব্যাপক পরিবর্তন। জুলাই গণ অভ্যুত্থানে আবু সাঈদ ও মীর মুগ্ধর আত্মদানের ঘটনায় স্থান পেয়েছে। 7 মার্চের ভাষণের পাশাপাশি আছে মেজর জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার বিষয়টি।
শুধু মুজিব বন্দনা নয়, ইতিহাস সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ দেশ গড়ার নেপথ্যের সব কারিগরকে। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগে এক যুগেরও বেশি সময় ধরে পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃতি ও অতিরঞ্জিত বর্ণনা নিয়ে যে আলোচনা সমালোচনা ছিল তা পরিমার্জন করে নতুন বছরের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে সরকার। চলতি বছরের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ৭৯ নম্বর পৃষ্ঠায় আমরা তোমাদের ভুলব না শিরোনামে জায়গা পেয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের গল্প। ষষ্ঠ শ্রেণীর চারুপাঠে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা শীর্ষক অধ্যায়ে আছে অভ্যুত্থান সংশ্লিষ্ট গ্রাফিতি। কার্টুনের মাধ্যমে দেয়া হয়েছে আন্দোলনকারী ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের চিত্রও। সপ্তম শ্রেণীর বাংলা বই সপ্তবর্ণার ৯২ নম্বর পৃষ্ঠায় শীথি শিরোনামের কবিতায় জুলাই বিপ্লবে কওমি মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের চিত্র ফুটে উঠেছে। সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন সহ পরবর্তী প্রতিটি আন্দোলনে জেনারেশন জেড এর ভূমিকা তুলে ধরা হয়েছে। নবম শ্রেণীর বাংলা সাহিত্যে আমাদের নতুন গৌরব গাথা অধ্যায়ে ২০১৪ সালের বিতর্কিত নির্বাচন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দুর্নীতি ও বৈষম্যের বিবরণও স্থান পেয়েছে। উঠে এসেছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনাও। নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বলা হয়েছে ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। আছে ৭ মার্চের ভাষণও। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে শেখ মুজিবুর রহমানের পাশাপাশি যুক্ত করা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ জাতীয় ৪ নেতার জীবনী। পাঠ্য বইকে যোগোপযোগী করতে চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। জুলাই বিপ্লবের কথা সেগুলো আমরা সাহিত্যের বাংলা, ইংরেজি, এমনকি কবিতাও আছে। ইংরেজিতে গ্রাফিতি নামে একটা আর্টিকেল আছে। পরবর্তী সংস্করণে আরও পরিমার্জন আসবে বলে জানিয়েছে এনসিটিভি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটে ভোগান্তি পিছু ছাড়ছে না রাজধানীবাসীর। কোথাও গ্যাসের চাপ খুবই কম, আবার কোথাও নির্দিষ্ট সময়ের জন্য একেবারেই সরবরাহ বন্ধ। বিশেষজ্ঞরা বলছেন শীতকালে গ্যাসের চাপ তুলনামূলক কম থাকে। পেট্রোবাংলার প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার দুপুর পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। চুলার নিভু নিভু আগুনে ভর্তা তৈরির জন্য বেগুন পোড়াচ্ছেন মগবাজারের এক গৃহিণী। ভাত তরকারি রান্নার জন্য গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় শুধু বেগুন ভর্তাকেই বেছে নিয়েছেন দুপুরের খাবার হিসেবে। গ্যাস সংকটের এই চিত্র আশপাশের মিরবাগ, রামপুরা, কাঁঠালবাগান সহ বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষের। কোথাও কোথাও স্বল্প গ্যাস থাকলেও ভাত রান্না করতেই সময় লাগে ২.৫ থেকে ৩ ঘন্টা। রান্না বাড়া করা খাওয়া খুবই অবস্থা, মনে করেন যে আমাদের নাজেহাল। গ্যাস থাকি না বলতে, একজনের রান্না একজনের রান্তারি না, তাই কাজে এলাকা ছিল হেরেন দেখানো লাগে। সারাদিনেও গ্যাস থাকে না, রাত ১২টা বাজে আয় ২ ঘন্টা লাগে রান্ধনে। জ্বালানি বিশেষজ্ঞরা জানান দেশে পর্যাপ্ত গ্যাস উৎপাদন না থাকার পাশাপাশি শীতকালীন গ্যাস তরল হয়ে যাওয়ায় গ্যাসের চাপ কমে যায়। গ্যাস সংকট নিরসনে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের প্রতি গুরুত্ব দিলেন এই জ্বালানি বিশেষজ্ঞ। কনডেন্সেট একটা জিনিস যেটা নাকি আপনার গ্যাসের সাথে গ্যাসীয় অবস্থায় থাকে, কিন্তু ওটা টেম্পারেচারের ভ্যারিয়েশনের কারণে আবার লিকুইড হয়ে যেতে পারে। তো সেই কারণে ওই শীতকালে কনডেন্সেট জমে যায়। তো এই কারণে গ্যাসের যে আপনার ফ্লোটা এটা বাধাগ্রস্ত হয়। বাংলাদেশে তো যথেষ্ট পরিমাণ গ্যাস প্রবণ, এখানে অনুসন্ধান কাজ অনেক যদি চালানো হয় তাহলে গ্যাসের স্বল্পতা হওয়ার কথা না। বৃহস্পতিবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার দুপুর ১২টা থেকে ৭২ ঘন্টা পর্যন্ত কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দৈর্ঘ্য কম ও দুর্বল হয়ে পড়ায় শিগগিরই চালু হচ্ছে না বগুড়া বিমানবন্দর। তবে স্বল্প পরিসরে কাজ শুরু করলেও চালু হতে সময় লাগবে কমপক্ষে ১ বছর, এমনটা জানিয়েছেন বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান। রোববার এয়ারফিল্ডটি পরিদর্শনে যান বিমানবাহিনী প্রধান ও সিভিল এভিয়েশনের চেয়ারম্যান।
কারিগরি বিভিন্ন বিষয়ে অবগত হওয়ার পর বিমান বাহিনী প্রধান জানান ৬,০০০ ফুট রানওয়ে প্রয়োজন হলেও এই এয়ারফিল্ডের রানওয়ে আছে ৪,৭০০ ফুট। বলেন, বগুড়া উত্তরাঞ্চলের কেন্দ্রীয় এলাকা হওয়ায় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু বিগত সরকার এ বিষয়ে গুরুত্ব দেয়নি। এয়ারফিল্ডটি বিমানবন্দরে উন্নীত করতে সমীক্ষা যাচাইয়ে গঠিত হবে বোর্ড। এরপর সরকারকে দেয়া হবে প্রস্তাবনা। পরিদর্শন শেষে বিমান বাহিনী প্রধান স্থানীয়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। গতিশীল অর্থনীতিতে ন্যায্য হিস্যা প্রতিষ্ঠা করতে শ্রমিকের মজুরির মানদণ্ড, সামাজিক সুরক্ষা ও সাংগঠনিক অধিকার থাকা জরুরি বলে মনে করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত শ্রম অধিকার বিষয়ক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আরও বলেন, বাংলাদেশে ৮৫% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক, যাদের কোনো আইনি সুরক্ষা নেই। শ্রম অধিকার নিশ্চিত করে উন্নয়নশীল দেশে উন্নীত হতে হবে নাকি উন্নয়নশীল দেশে উন্নীত হয়ে শ্রম অধিকার নিশ্চিত হবে তা এখনই ঠিক করা জরুরি। সভায় নারী শ্রমিক কমার বড় কারণ হিসেবে অটোমেশন ও শ্রম খাতে সুষ্ঠু কর্মপরিবেশের অভাবকেও দায়ী করেন সুলতান উদ্দিন। বলেন, এক্ষেত্রে মালিক শ্রমিক সবার সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। সিপিডির গবেষণায় পাওয়া গেছে যে কিভাবে নারী শ্রমিকের সংখ্যা কমতেছে, এবং এই কমার বড় একটা কারণ হচ্ছে অটোমেশন এবং আপনার নাগরিক সুবিধার অভাব শিল্পাঞ্চলগুলোতে। আর সবকিছুই কিন্তু রাষ্ট্র, শ্রমিক, মালিক এদের সম্মিলিত একটা উদ্যোগ নেওয়া দরকার, শুধু এক জায়গায় চাপিয়ে দিলে হবে না। গুঞ্জনই সত্যি হলো, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়লেন লিটন দাস। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সারপ্রাইজ প্যাকেজ ওয়ানডেতে এখনও ডেবিউ না হওয়া পারভেজ হোসেন ইমন শুধু ব্যাটসম্যান হিসেবে পাওয়া যাবে, তাই নেই সাকিব আল হাসান। বাদ পড়েছেন হাসান মাহমুদও। ৪ পেসারের সঙ্গী ২ জেনুইন স্পিনার নাসুম আর রিশাদ। প্রধান নির্বাচকের দাবি, সম্ভাব্য সেরা দল নিয়েই মিনি বিশ্বকাপে খেলতে যাবে টাইগাররা। নামগুলো প্রত্যাশিত, তবুও উন্মুখ প্রতীক্ষা। প্রধান নির্বাচকের মুখ থেকে আনুষ্ঠানিকভাবে শোনার অপেক্ষা। ১৫ সদস্যের দল একে একে ঘোষণা করলেন তিনি। এমডি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, সুমায়া সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, এমডি তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, এমডি মেহেদি হাসান মিরাজ, জাকের আলী আনিক, এমডি রিশাদ হুসেন, নাসুম আহমেদ, এমডি তনজিম হাসান সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে নিষেধাজ্ঞায় প্রত্যাশিতভাবে নাম কাটা গেছে সাকিবের। শুধু ব্যাটসম্যান হিসেবে তার চেয়ে পারভেজ হোসেন ইমনেই আস্থা লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেলের। যদিও ইমনের এখনও ডেবিউই হয়নি ওয়ানডে ফরম্যাটে। বড় প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফির চাপ নিতে পারবেন তো ইমন? এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। গোটা সংবাদ সম্মেলনে বারবারই এসেছে লিটনের বাদ পড়া প্রসঙ্গ। প্রধান নির্বাচকের সাফ জবাব, পড়তে ফর্মের কারণেই স্কোয়াডে নেই এলকেডি। আউট অফ ফর্ম। একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম। 15 সদস্যের দলে নেই হাসান মাহমুদ ও শরীফুলও। মূলত পাকিস্তান ও আমিরাতের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের বিবেচনায় 4 পেসার স্কোয়াডে। গেল বিশ্বকাপে সহ অধিনায়ক থাকলেও এবার সেই পদটা ফাঁকাই রাখছে বিসিবি। আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করা যাবে এই 15 সদস্যের স্কোয়াড। দল নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে এবং সেটাই স্বাভাবিক। তবে প্রধান নির্বাচকের দাবি, বর্তমান সময়ের সম্ভাব্য সেরা স্কোয়াডটাকেই তারা বেছে নিয়েছেন। গাজী আশরাফ হোসেন লিপুর প্রায় মিনিট 40-এর সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে সাকিব আর লিটন দাসের না থাকা ইস্যু। তবুও সব ছাপিয়ে এই দলটাকেই সমর্থনের আহ্বান তার। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।